হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। গভীর রাত শীতের আমেজে গভীর রাত শীতের আমেজে সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন, দুজন ব্যতীত তেজন আর আফিফ। তেজনের রুমের বারান্দায় বসে আছে তেজন আর আফিফ, দুজনই নিশ্চুপ। তেজন এখনো ভেবে চলছে সেই রমণীর ব্যাপারে। রমণী কি তবে তার ভ্রম ছিল? তবে উনি প্রভাই বা কে জানতেই হবে। অস্থিরতা বেড়েই চলেছে। মেয়েটা তোমার পূর্ব পরিচিত? নিজের ভাবনাকে দূরে রাখার জন্য আফিফের সাথে কথা বলে কথা কাটাতে চাইছে তেজওয়ান। আফিফ তেজওয়ানের দিকে তাকায়, ছোট্ট করে একটি দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, পূর্ব পরিচিত। শুধুই পরিচিত না, এই বকুল নামক মেয়েটিকে সে অসম্ভব রকমের ভালোবাসত, এখনো বাসে। ধামরাই বিশ্ববিদ্যালয়ে তাদের প্রথম দেখা। বকুল তখন ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী, আর আফিফ অনার্স তৃতীয় বর্ষের। কথা হলো, বন্ধুত্ব হলো, ভালো লাগা তৈরি হলো, শুধু বলা হলো না। বকুলের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই আফিফ তাকে মনের কথা জানাতেই চেয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি। তাদের আর দেখাও হয়নি কোনো যোগাযোগ। তবে আফিফ একটি কথা আজও জানতে চায়, সে যতটা বকুলকে ভালোবাসত, বকুলকে হারিয়ে ফেলার পর যেমন পাগলামি করেছিল, বকুলও কি তাকে ভালোবাসত? বোধ হয় না। তাহলে তো বিয়ে করতো না। বকুলেরই বা কি দোষ? সে তো নিজের মনের কথা বলতেই পারেনি। দীর্ঘশ্বাস ফেলে আফিফ। পুরনো ক্ষতগুলো আবারও আঘাত করছে, যন্ত্রণা হচ্ছে। কেন দেখা হলো? আফিফের ভাবনা ভাঙে তেজওয়ানের গভীর গলার আওয়াজে। কিছু প্রশ্ন করেছিলাম। আফিফ তেজওয়ানের দিকে এক পলক তাকালো। তেজওয়ানের দৃষ্টি পূর্ণিমার চাঁদেই আবদ্ধ। আফিফ শান্ত কণ্ঠের জবাব দিল, হ্যাঁ, বন্ধু ছিলাম আমরা। নিজের রুমে যাও। তেজওয়ানের কথায় আফিফ উঠে পড়ে, নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। তেজওয়ান চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে নিজের ভর ছেড়ে দেয়। কি হচ্ছে আমার সাথে এসব? সকালের মিষ্টি রোদ উপভোগ করছে জুবায়ের, তার সাথে ফারুক শিকদার। জুবায়ের ধরে ধরে নিয়ে এসেছে ছাদে। কিছুক্ষণ পর কাকন 2 কাপ চা এনে জুবায়ের আর তার দাদুকে দেয়। জুবায়ের মুচকি হেসে চায়ের কাপে ঠোঁট ছোঁয়। ফারুক কাকনকে উদ্দেশ্য করেই বলে, আমাগো লগে বসো, একটু গল্প করি। কাকন মৃদু হেসে শীতল পাটিতে বসলো। জুবায়ের আর চোখে কাকনকে দেখে যাচ্ছে। তোমার দাদি কি করে? কাকন মৃদু হেসে বলে, কি করবে আর, টিভি দেখছে। ফারুক শব্দ করে হাসলো। কেন হাসলো জানা নেই কাকনের। ফারুক আবার জিজ্ঞেস করলো, বকুলের অবস্থা কি? কাকন শান্ত কণ্ঠস্বরে বলল, জুবায়ের জ্ঞান ফিরেছে আজ ভোরের দিকে। রহমত চাচা আর মাজেদা খালা গিয়েছে দেখতে। চায়ের কাপটা নিচে রাখলো, কাকনের দিকে তাকে শান্ত কণ্ঠস্বরে বলল, আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে মিস? কাকন জুবাইরের দিকে তাকে ছোট করে দীর্ঘশ্বাস ফেল। কিছু হয়নি, তবে হবে। জুবাইর ফ্রুকুজকে জিজ্ঞেস করে। কি হবে? কাকন অসহায় মুখ করে বলে, সামনে পরীক্ষা, আমার পড়াশোনা কিছুই হয়নি, ফেল না করলেই বাঁচি। ফারুক শব্দ করেই হেসে বলল, এই একটা জিনিসই তুমি অপরাগ, চিন্তা করো না, পাশ হইবা। জুবাইর থমথম মুখ করে কাকনের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে পড়াশোনায় খারাপ, মানতে কষ্ট হচ্ছে। জুবাইর কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি কিসে পড়েন? কাকন জুবাইরের দিকে তাকিয়ে বলে, অনার্স ফাইনাল, বাংলা বিভাগ থেকে। জুবাইর অবাকই হয়। এই মেয়েকে দেখলে একদমই বাচ্চা বাচ্চা লাগে। মনে মনে একটু হাসলো ওই জুবাইর। তা পরীক্ষা কবে? কাকন বিরক্তি নিয়ে বলল, সামনের মাসের 12 তারিখ। কাকনের কথার মাঝে বিরক্তির স্পষ্ট। তার মানে এই মেয়ে সত্যি পড়াশোনা পছন্দ করে না। যাক, একটা দুর্বল দিক তো পাওয়াই গেল। এমন সময় হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো পলাশ। আপা, নিচে চলো। কাকন দ্রুত উঠে দাঁড়ায়, চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? পলাশ নিজেকে স্বাভাবিক করে বলে, বকুল আপার অবস্থা আরো খারাপ হয়েছে, এখনই হাসপাতালে নিতে হইব। কাকনা দাঁড়ালো না, দৌড়ে নিচে গেল। চলে জুবাইর চাইলেও যেতে পারবে না, তারও চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। কাকন নিচে এসে দেখে রহমত চাচা চলে গেছে। মাজেদা কপালে হাত দিয়ে বসে আছে, লতা পাশে চুপ করে বসে আছে। কাকন সেদিকে একবার তাকিয়ে পলাশকে জিজ্ঞেস করলো,
চাচা একাই চলে গেল। লতা উত্তর দিল, পলাশ না আপা, ওই যে 2 নাম্বার গোয়েন্দা স্যার আছে না, উনিও গেছে। লতাকে ধমক দেয়। তোরে না কইছি সুন্দরভাবে কথা কইবি, থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিমু। লতা মাথা নিচু করে ফেলে। কাকুন বিরক্তি নিয়ে বলে, কি হচ্ছে কি পলাশ, এখনো ঝগড়া করতে হবে? চল আমার সাথে। বলে কাকুন পলাশের হাত ধরে বাইরে নিয়ে যায়। হেঁটে যাওয়া যাবে না, পলাশকে মোটরসাইকেল বের করতে বলে। পলাশ দ্রুত নিয়ে আসে। তারপর দুজনেই রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। অঘরে ঘুমাচ্ছে তেজওয়ান। বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো হুঁশ নেই। গত রাতে ঘুম আসছিল না বিধায় ঘুমের ওষুধ খেয়েছিল, তাই তো এত সকাল পর্যন্ত ঘুমাচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও তেজওয়ান অনুভব করতে পারছে তাকে কেউ স্পর্শ করছে। তেজওয়ান একটু নড়েচড়ে উঠল। না, এখনো অনুভব করতে পারছে কেউ তার গলায় স্পর্শ করছে। তেজওয়ানের মৃদু ব্যথা অনুভব হলো। ধীরে ধীরে এই ব্যথাটা বাড়ছে। তেজওয়ান আর না পেরে চোখ খুলল, উঠে বসলো বিছানায়। আশেপাশে নজর ঘুরালো। না, কেউ নেই তো ঘরে। ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ, বারান্দার দরজাও ভেতর থেকে লাগানো, কিন্তু সে তো অনুভব করতে পেরেছে তাকে কেউ স্পর্শ করেছে। তেজওয়ান হাত দিল তার গলার ডান পাশে। ব্যথা করছে। তেজওয়ান দ্রুত বিছানা থেকে উঠে পড়লো। নিজের ফোনটা হাতে নিয়ে ফ্রন্ট ক্যামেরা নিজেকে দেখলো। গলার কাছে দেখতে অবাক হলো তেজওয়ান। গলায় থাকা কালো তিলটার উপর লাল হয়ে আছে, ফুলে আছে কারো কামড়ের দাগ। তেজওয়ান ফোন নামিয়ে নিল। ভাবতে লাগলো এটা কি করে হলো। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের আয়নাতে ভালো মতো পর্যবেক্ষণ করলো নিজেকে। গলার দাগটা তাকে ভাবাচ্ছে কি হচ্ছে তার সাথে। আলহামদুলিল্লাহ, ছেলে হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ। ডাক্তারের কথা শুনে সবাই চিন্তামুক্ত হয়। রহমত দ্রুত পলাশকে মিষ্টি কিনতে পাঠিয়ে দেয়। কাকুন কেবিনের বাইরে বেঞ্চে বসে আছে, তার পাশে রহমত। ওটির বাইরে একদানে তাকিয়ে আছে আফিফ। কিছু একটা ভাবছে হয়তো। কাকুনের সন্দেহ হলো আফিফের আচরণ। এই ছেলে বকুলের জন্য এত ব্যাকুল কেন হচ্ছে, কেন বা এত কিছু প্রশ্ন করতে চেয়েও করতেই পারল না। কিছুক্ষণ পর একজন মহিলা বাচ্চাটিকে নিয়ে বের হলেন। কাকুন আর রহমত হাসি মুখে এগিয়ে গেলেন মহিলার কাছে। মহিলাটি বাচ্চাটিকে আফিফের দিকে এগিয়ে দিতে দিতে বলল, বাচ্চা তো মাশাআল্লাহ আপনার মতোই হয়েছে, নেন নেন কোলে নেন। আফিফ চমকায়। মহিলাটি ভুল ধারণা করেছে, বাচ্চাটি তো তার নয়। আফিফ বাচ্চাটির মুখের দিকে তাকালো, ছোটে হাসি, কি মায়াবী মুখশ্রী। আফিফ কিছু না ভেবে বাচ্চাটিকে কোলে তুলে নিল। হয়তো সে আশেপাশে কিছু লক্ষ্য করতে চাইছে না, বা সেই ধ্যানই নেই। আফিফ বাচ্চাটির মুখের দিকে তাকে মুচকি হেসে আজান দিল। রহমত আর কাকুন বিস্ময়ে বিস্মিত নয়নে তাকিয়ে আছে আফিফের দিকে। দুজনের মনের মাঝেই নানা রকমের কৌতূহল সৃষ্টি হচ্ছে। রহমত এগিয়ে যেতে চাইলে কাকুন তাকে আটকায় কোমল কঞ্চে বলে, থাক না চাচা, এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি বরং। বাচ্চাটি জন্মের আগে বাবাকে হারিয়েছে, তবে এই স্নেহটা পেতে দাও। রহমত কপাল কুচকে নেয়, বুঝলো না কাকুনের কথার মানে। আম্মা বুঝলাম না। কাকুন আফিফ আর বাচ্চার দিকে তাকে মুচকি হেসে বলল, বকুল সুস্থ হোক, আমার অনেক কথা আছে ওর সাথে। অফিসার আফিফ হাসান নিশ্চয়ই বকুলের পূর্ব পরিচিত। আর একটা কথা বিশ্বাস করো চাচা, সৃষ্টিকর্তা কাউকে এমনি এমনি সাক্ষাৎ করায় না। এখন হয়তো আমার কথাগুলো অস্বাভাবিক লাগছে, অন্তত এই সময় দাঁড়িয়ে কিন্তু সবার অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার। রহমত বোধহয় বুঝতে পারলেন, চোখের পানি মুছে মৃদু হাসলেন। আফিফ বাচ্চাটির কপালে ছোট্ট করে চুমু দিল। তো বেটা আব্বা হইলেন, বকশিস দেন কিছু। মহিলার কথায় ধ্যান ভাঙলো আফিফের। দ্রুত সামনে তাকালো। রহমত আর কাকুনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আফিফ মাথা নামিয়ে নিল। গলা শুকিয়ে আসছে তার। কি করছিল সে? এতটা আবেগী কেন হতে হলো? তারা কি ভাববে? কাকুন হয়তো বুঝতে পারলো আফিফের মনের অবস্থা। এই মুহূর্তে কাকুন আফিফকে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চায় না। কাকুন হাসি মুখে এগিয়ে গেল। আমাকে দিন। আফিফ বাচ্চাটিকে দ্রুত কাকুনের হাতে দিয়ে দেয়। পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে 1000 টাকার 2টা নোট মহিলার হাতে দিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কাকুন মনে মনে দীর্ঘশ্বাস ফেল। মহিলাটি হাতে টাকা নিয়ে হা করে তাকিয়ে আছে। এই প্রথম কেউ তাকে এত টাকা বকশিস দিল। সর্বোচ্চ খুশি হয়ে 500 টাকার উপরে কেউ দেয়নি, সেখানে 2000 টাকা। মনে মনে খুশি হলেন মহিলা। মনে মনে দোয়া করলেন ও বাচ্চা ও বাচ্চার মা বাবার জন্য। অবশ্য সে তো আর জানে না টাকা দেওয়ার ব্যক্তিটি বাচ্চার বাবা না। চেয়ারম্যান বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে তেজওয়ান, সাথে গণেশ দাস।
তিনতলা বাড়ি, দোতলায় চেয়ারম্যান পিয়াজ খান ও তার পরিবার থাকেন। নিচতলা ও তিনতলা ভাড়া দেওয়া, গেট নেই, কোনো পাহারা। পিতা মরহুম লিটন খান, তার মারা যাওয়ার পর এই পদে আসেন তার বড় ছেলে পিয়াজ খান। তার ছোট ছেলে পলক খান ছিল তেজওয়ানের ভালো একজন বন্ধু, অবশ্য যোগাযোগ নিয়ে অনেক বছর। স্যার চলুন যাই। তেজন পা বাড়ালো, দোতলায় উঠে কলিং বেল চাপলো। গণেশ কিছু সময় পর একটি মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটি মাথায় ঘোমটা ভালোভাবে দিয়ে জিজ্ঞেস করলো, জি কাকে চাই? তেজওয়ান গম্ভীর গলায় উত্তর দিল। পিয়াজ খান। মেয়েটি মাথা নিচু করে উত্তর দিল। ভাইয়া বাড়িতে নেই, 2 দিন আগে রাজশাহী গিয়েছে শ্বশুর বাড়ি। তেজওয়ান কিছু বলতেই যাবে, এরই মাঝে সেখানে উপস্থিত হয় একজন বয়স্ক মহিলা, বয়স 60-এর কাছাকাছি হয়তো, পিয়াজ খানের মা। এত সময় ধরে কথা বলার আওয়াজে নিশ্চয়ই নিজেই চলে এসেছে। পুলিশ? কি হয়েছে হঠাৎ আমাদের বাড়িতে? আমার ছেলে বাড়িতে নাই। তেজওয়ান গম্ভীর গলায় বলল। মহিলা আমার আপনাদের সকলের সাথে কথা আছে, বাড়িতে যারা যারা আছে সবাইকে ডাকুন। মহিলাটি কৌতূহল নিয়ে তাকিয়ে আছে তেজওয়ানের দিকে। তেজওয়ান ছোট্ট করে শ্বাস ফেল, পকেট থেকে আইডি কার্ড বের করে তাদের সামনে ধরল। মহিলাটি তাদের ঘরে আসতেই বলল, এসিপি তেজওয়ান খন্দকার। ততক্ষণে দরজা খুলে দেওয়া মেয়েটি চলে গেছে। তেজওয়ান ড্রয়িং রুমের সোফায় বসলো, পাশে গণেশ। আমি রুমা, পিয়াসের আম্মা। এইটুকু বলে রুমা একটু উচ্চ শব্দ কাউকে বললেন। রেখা 2 কাপ। দরজা খুলে দেওয়া মেয়েটি রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। তার পেছন পেছন একটি ছেলেও বেরিয়ে আসলো। মা, কে এসেছে? বলতে বলতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। বসে থাকা দুজনকে লক্ষ্য করে। প্রথমে গণেশকে দেখে, কিন্তু পাশে বসে থাকা লোকটা খুব চেনা চেনা লাগছে। তেজওয়ান উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল ছেলেটির দিকে। এসিপি তেজওয়ান খন্দকার। তেজওয়ান খন্দকার নামটা কানে আসতেই মুখে হাসি ফুটে উঠল পলকের। একটানে জড়িয়ে ধরল তেজওয়ানকে। তেজওয়ান মৃদু হাসলো, যা পরক্ষণে মিলিয়ে গেল। তুই তাও আবার আমার বাড়িতে? হোয়াট এ কোইন্সিডেন্ট ব্রো। তেজওয়ান মৃদু হেসে বলল, আসতে হলো, ভাগ্য আবার দেখাও করালো। সেসব পরে কথা হবে, এখন বস। আমি এখনই খাবারের ব্যবস্থা করতে বলে আসি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুই আমার সামনে। তেজওয়ান থমথমে মুখ করে বলল, পলক, আমি এখানে আসছি কাজে, তো এসবের কোনো দরকার নেই। পলক ভ্রুজোড়া কুচকালো। আজ তাও আবার আমার বাড়িতে? এরই মাঝে রেখা নামক মেয়েটি বিস্কুট নিয়ে তাদের সামনে রাখে। পলক হাসি মুখ রেখে হাত ধরে বলে, ব্রো, মিট মাই ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল ওয়াইফ রেখা ইসলাম। রেখা, হি ইজ মাই ফ্রেন্ড তেজওয়ান খন্দকার। অবশ্য আমাদের মাঝে যোগাযোগ নেই অনেক বছর, কিন্তু আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। রেখা সালাম দেয় তেজওয়ানকে। তেজওয়ান সালামের উত্তর দেয়। এবার সে কণ্ঠে গভীরতা এনে বলে, আন্টি আর পলক, তোরা বস। আমি যত তাড়াতাড়ি সম্ভব কথা শেষ করতে চাইছি, আমার আরও কাজ আছে। রেখা চলে গেল রান্নাঘরে। পলক তার মা সামনে বসলো। তেজওয়ান কোনো বাড়তি কথা না বলে সরাসরি কাজের কথায় আসলো। লিটন খানকে আজ থেকে 3 বছর আগে নৃশংসভাবে খুন করা হয়েছিল। এই কেসে উইথড্র করার কারণ কি ছিল? লিটনের খুনের বিষয়টা উঠতে রুমা কিছুটা ফরকে গেলেন। তার চোখে মুখে ভয়ের ছাপে স্পষ্ট। তেজওয়ান তা ভালো করেই ভাবেই লক্ষ্য কর। রুমার দিকে তাকিয়ে বলল, কেসটা সরকারিভাবে রিওপেন করা হয়েছে, আর আমি আশা রাখছি আপনারা সহায়তা করবেন। কোনো কেসের দরকার নাই। উত্তেজিত কণ্ঠে কথাটি বলে উঠলেন রুমা। তেজন ফ্রিকুচ গেল। মহিলাটির আচরণ স্বাভাবিক লাগছে না। তেজন পুনরায় বলল, কেস ওপেন হয়ে গেছে, আর কেসটা আমার হাতে। সুতরাং ছোট থেকে ছোট প্রত্যেকটি বিষয় আমার জানার প্রয়োজন। এই কেসটা বন্ধ কেন করা হয়েছিল? কেউ কি আপনাদের ব্ল্যাকমেল করেছিল? রুমা কিছু একটা ভাবছে আর বিড়বিড় করছে। পলক উত্তর দিল, বাবার খুনের বিষয় নিয়ে আমিও হতাশ। আসলে খুনটা অস্বাভাবিক হলেও প্রমাণ পাওয়া যায়নি, আর কেস চলাকালীন সময়ই মা কেসটা তুলে নিয়েছে। আমরা জিজ্ঞেস করলেও কিছু বলেনি, শুধু বলতো এটা নাকি কর্মফল। এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলেই মা এরকম ভয়ে জড়সড় হয়ে যেত। তাই একটা সময় পরে আমরা আর কিছু বলিনি এ নিয়ে। তেজন কপাল কুঁচকে বলল, কর্মফল? লিটন খানের কোনো শত্রু ছিল যাদের তোরা সন্দেহ করিস? পলক দীর্ঘশ্বাস ফেলে। চেয়ারম্যান ছিল,
শত্রুর কি অভাব ছিল? কিন্তু আমার মনে হয় না এসব বাবার শত্রুরা বা কোনো মানুষের কাজ। জোয়ান কৌতূহল নিয়ে প্রশ্ন করে। হয়তো কোনো সাইকো কিলার, কিন্তু কে আর কেন খুন করছে? পলক পিছল হেসে বলল, তোর মনে হচ্ছে এসব কোনো মানুষের কাজ? মকবুল মারুফের লাশটা দেখেছিস? কতটা বিভৎস ও করুণ মৃত্যু। তেজন বিরক্ত হলো। কি বলতে চাচ্ছিস তুই? পলক আবার ছোট করে শ্বাস ফেলল। আমি কিছুই বলতে চাচ্ছি না। সবাই বলে এই কথা, এটা কোনো ভয়ানক আত্মার কাজ। গ্রামের সবাই বলে এটা অনুপ্রভার প্রভাব। অনুপ্রভা? এইখানেও সেই অনুপ্রভা? কি এই অনুপ্রভা? তেজনের বিরক্ত বাল্য কপট বিরক্তি নিয়ে বলল। এসব কাল্পনিক অবস্থা বিষয় তুই কি বিশ্বাস করিস? মনে কষ্ট হচ্ছে। পলক আবার হাসে। আমিও মানতে পারিনি, তবে এখন বিশ্বাস করি। যত কেস স্টাডি কর, কোনো কিছুই পাবি না। আত্মাকে কি ধরা যায়, নাকি শাস্তি দেওয়া যায়? তেজনের বিরক্তি বেড়েই চলেছে। পারছে না শুধু প্রকাশ করতে, নিজেকে স্বাভাবিক করতে আরো কিছু বলতেই যাবে, তার আগে রোমা বিড়বিড় করতে শুরু করে। অনুপ্রভা ভালো, সে খারাপ না। অনুপ্রভার গল্প কেউ জানে? কেউ না। রুমা উঠে দ্রুত নিজের রুমে চলে যায়। ভেতর থেকে দরজা আটকে দেয়। তেজনের মস্তিষ্ক এবার গুলিয়ে যাচ্ছে। কিসব বলছে? রাগ হচ্ছে তার, হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে তেজওয়ান। পলকের দিকে তাকে প্রশ্ন করে, অনুপ্রভাকে? পলক মাথাটা নাড়িয়ে বলে, লোকমুখে শোনা জমিদার বাড়ির মেয়ে ছিল, কোনো এক কারণে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই গ্রামেই তার আত্মা বন্দী, তাও প্রায় 100 বছরের বেশি সময় ধরে। এর বেশি আমরা কিছু জানি না। তবে মা সবসময় বলে অনুপ্রভা ভালো, এর কারণটাও জানি না। তেজওয়ান বিড়বিড় করে, জমিদার বাড়ির মেয়ে? তার মানে জমিদার বাড়িতে এর উত্তর পাওয়া যাবে। আচ্ছা, খুনগুলোর সাথে আবার জমিদার বাড়ির কোনো যোগসূত্র নেই তো? থাকতেও পারে। তাহলে গত রাতে সেই রমনাটিকে? তেজওয়ান উঠে দাঁড়ায়। মাথা যন্ত্রণা করছে। পলকের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। তাকে এখন জমিদার বাড়িতে যেতে হবে। সকল প্রশ্নের উত্তর জানতে হবে। কার কাছে উত্তর পাওয়া যাবে? জমিদার ফারুক শিকদার? না, কাকন? হ্যাঁ কাকন। কাকনকে জিজ্ঞেস করবে, জানতে হবে। অনুপ্রভা কে ছিল গতকাল সে রমণী? শুনছেন? চেনা পরিচিত নারী কণ্ঠে কানে আসতে পেছন ফিরে তাকায় জুবায়ের। মুচকি হাসি ঠোঁটে ফুটিয়ে জবাব দেয়, কাকন। হ্যাঁ, আসুন ভেতরে। কিছুটা অস্বস্তি নিয়েই জুবাইরের রুমে প্রবেশ করে। সদ্য গোসল করে আসা জুবাইরের পরনে শুধু একটি থ্রি কোয়ার্টার প্যান্ট। জুবাইর দ্রুত আলমারি থেকে একটি টি শার্ট বের করে পরে নিল। তারপর কাকনের কাছে এসে মুচকি এসে জিজ্ঞেস করল, কিছু বলবেন? হঠাৎ আমার কাছে আসা? কাকন তীক্ষ্ণ দৃষ্টিতে জুবাইরের চোখের দিকে তাকায়, বড় করে চোখ নামিয়ে নেয়। তেমন কিছু না, শুনেছি আপনি পড়াশোনায় খুব ভালো, তাই ভাবলাম এই বিষয়ে যদি আপনার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়। জুবাইর মনে মনে হাসল। রমণী কি তবে তার ডাকে সাড়া দিচ্ছে? কি ভাবছে সে? তা কেমন সাহায্য প্রয়োজন আপনার? আপনাকে সাহায্য করতে পারলে আমি ধন্য হব। এখন কোমল কণ্ঠে বল, পড়ার কোনো রুটিন নেই, আজ বছর হয়েছে বই ছুঁয়ে দেখিনি। জুবাইর বুঝলো জমিদার কন্যার কি চাই। জুবাইর হাসি মুখে বল, আমি রুটিন বানিয়ে দেবো রাতে তৈরি করে, এখন খুব খিদে পেয়েছে। কাকন মাথা নাড়ে শান্ত কণ্ঠে বলে, চলুন খেয়ে নিন। এমন সময় জুবাইর ফোনের রিং বেজে উঠলো। ফোন কানে নিতে জুবাইর হাসি মাখা মুখটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। ওই পাশ থেকে কে কি বলছে শোনা যাচ্ছে না, কিন্তু জুবাইর চুপচাপ গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর জুবাইর উত্তর দিল, চিন্তা করো না, আমি দেখছি। এতটুকু বলে ফোন কেটে দিল। কাকন ফুসুকুচকে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? জুবাইর কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, না, আপনি যান, আমি আসছি। কাকন এখনো দাঁড়িয়ে আছে। জুবাইরের মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা তো হয়েছে। কাকনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জুবাইর ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলে, চলুন, আমি যাচ্ছি। জুবাইর আর কাকন খেতে বসেছে। ফারুক আর সুমিকে আগেই খাবার দিয়ে এসেছে কাকন। রহমত আর মাজেদা হাসপাতালে আছে বকুলের কাছে। পলাশ আর লতা খাবার খেয়ে তাদের খাবার দিয়ে আসতেই গিয়েছে। শুধু কাকন আর জুবাইর বাকি ছিল। এমন সময় কাঁদতে কাঁদতে ভেতরে আসে লতা। আর
তার পেছনে রাগে ফুসতে ফুসতে পলাশও আছে। কাকন বিরক্তির শ্বাস ফেলে। সারাদিন এদের লেগেই থাকে। কাকন হাত ধুয়ে ওদের কাছে যায়। কি হয়েছে? পলাশ লতার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে। কাকন আর চোখে লতার দিকে তাকায়। এতক্ষণে কান্না বন্ধ হয়ে গেছে। ফুপিয়ে ফুপিয়ে কাছে নিচের দিকে। পলাশ লতার মাথায় একটি থাপ্পড় দিয়ে বলে, বল বল, তুই না আফারে বিচার দিবি? দে, এখন কথা বের হয় না। কাকন পলাশের হাত ধরে দূরে দাঁড় করায়। চোখ রাঙিয়ে পলাশকে চুপ করতে বলে। কি হয়েছে কি? সোজা সাপটা বল। এমনিতেই বাড়ির পরিস্থিতি অন্যরকম। কেউ কোনো উত্তর দিচ্ছে না দেখে কাকন পলাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে বল। পলাশ যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। প্রশ্ন করার সাথে সাথেই বলতে শুরু করলো, হাসপাতালে গেছি খাবার দিতে, এই মাইয়া কি করছে জানো? একা একা হাসপাতালের বাইরে যাইয়া ঘুরতে আছে। হাসপাতালের বাইরে ফুল গাছ দেখছে আর কি, লগে লগে ফুল ছিঁড়া শুরু করছে। আমি চাচা চিচির আবার শুনে বাইরে আইসা দেখি দারোয়ানকে ধমকাচ্ছে। আমার রাগ উঠবে না বলা আপা? আমি আর কিছু না বললে বাইরের পথে টানতে টানতে নিয়ে আসতেছিলাম। এই মাইয়ার মাইন না খেলে কি ভাল লাগে? হাসপাতাল থেকে অ্যাসিডের বোতল নিয়ে আসছে। অ্যাসিডের পড়ছে হাতে আর হাত পুড়া গেছে। অকর্মা মাইয়া দিছিও মায়ের বলার জানি কোথেকার, মাথায় শুধু গোবর। পলাশ একদমই কথাগুলো বলে রাগে ফুসতে ফুসতে চলে যায় নিজের ঘরের দিকে। কাকনের মাথায় হাত দিয়ে বসে পড়ে। এদের বাচ্চা মার কমবেই বা কবে? এতক্ষণে জুবাইয়ের খাওয়া শেষ, সবটা শুনেছে সে। জুবাইরকে দেখে কাকন লতাকে বলল, ডাক্তার বাবুর সাথে উপরে যা, হাতে ওষুধ দিয়ে দিবে। লতা মাথা নাড়িয়ে উপরে চলে যেতে থাকে। জুবাইরও বিনা বাক্যে চলে যায়। কাকন সোফাতে কপালে হাত দিয়ে বসে আছে, মাথাটা ধরে আসছে। অনেক দিন হলো এতিমখানায় যাওয়া হয় না, সময়ও পাচ্ছে না। বাচ্চাগুলো নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছে। আনমনি হাসলো কাকন। এমন সময় বাড়িতে প্রবেশ করলো তেজওয়ান আর আফিফ। এই সময় তাদের বাড়িতে দেখে কাকন উঠে দাঁড়ালো, কপালে ভাঁজ পড়লো। তেজওয়ান কাকনের মুখোমুখি দাঁড়ালো, সোজাসুজি প্রশ্ন করলো, অনুপ্রভাকে? কাকন ফ্রুকুচকাল হঠাৎ এই প্রশ্ন। তেজওয়ান গম্ভীর এবং শান্ত কণ্ঠস্বরে বলল, আমি জানি সব প্রশ্নের উত্তর আপনার কাছে পাবো, তাই আশা। কাকন ফ্রুকুচকে প্রশ্ন করলো, হঠাৎ এমন প্রশ্ন? অবশ্য সবাই তো জানেই অনুপ্রভাকে। আপনিও নিশ্চয়ই কারো কাছে শুনেই এসেছেন। সম্পূর্ণ জানতে ও শুনতে এসছে। তেজওয়ানের সোজা সাপটা জবাব হয়তো কথাগুলো সাজিয়েই রাখে সব সময়। কাকন গম্ভীর গলায় বলে, আপনি এসেছেন কেস স্টাডি করতে, ইতিহাস জেনে কি করবে? তেজওয়ান ফিজেল হাসলো, মাঝে মাঝে জানার প্রয়োজন আছে। আর যেখানে সবাই বলছে খুনগুলো কোনো আত্মা করেছে, সেখানে তো জানাটা অবশ্যক। কাকন ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে। উপরে চলুন বলছি। কাকন উপরে আসে, একটি স্টোর রুমে প্রবেশ করে। তার পেছন তেজওয়ান ও আফিফ। কাকন স্টোর রুমে থাকা সিন্দুক থেকে একটি ডায়েরি বের করে, অনেক পুরনো যুগের ডায়েরি। কাকন ডায়েরি থেকে একটা চিত্রাঙ্কন বের করে তেজওয়ানকে দেখায়, সাদা কালো চিত্র। তেজওয়ান, এই হলো অনুপ্রভা। ছবিটিতে হাতে নিয়ে দেখে, চোখ তুলে কাকনের দিকে তাকিয়ে বলে। তারপর কাকন মৃদু হাসে, ছবিটি নিয়ে আগের জায়গায় রেখে বলে, বলছি। সালটা 1892 খ্রিস্টাব্দে শিকদার জমিদার বাড়িতে প্রথম সন্তান জন্মগ্রহণ করে। তখনকার জমিদার ছিলেন বাবুল শিকদার। তার প্রথম সন্তান এই অনুপ্রভা। প্রথম সন্তান হওয়াতে বেশ আদরের যত্নে বড় হয়। জমিদার বাবুল মেয়ের নাম রাখে অনুপ্রভা, কারণ তিনি ছিলেন অসম্ভব সৌন্দর্যের অধিকারী, ঠিক যেন প্রভাতে ফুটে থাকা কোনো পুষ্প। তাই তার নাম রাখা হয় অনুপ্রভা। তার কিছু বছর পর জমিদার বাড়িতে আবার আনন্দের উৎসব লাগে। তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসেন, তার নাম রাখা হয় ফজলুল শিকদার। অনুপ্রভার অতিরিক্ত হৃদয় শীতল করা সৌন্দর্য মুগ্ধ হতো যে কেউ, তবে সবার সামনে তিনি আসতেন না। দিনটা ছিল বৈশাখের শুরু। প্রীতাম বাবুলের কাছে আবদার করে তিনি মামা বাড়ি যাবেন। হাতে কাজ থাকায় তিনি নিজে যেতে পারবেন না, তাই লেঠিল দিয়ে অনুপ্রভাকে পাঠানো হয়। তখন তার বয়স 17। মামা বাড়ি যাওয়ার রাস্তায় একটা পর্যায়ে ছিল ঘন জঙ্গল। অনুপ্রভা ছিলেন ঘোড়ার গাড়িতে। হঠাৎ গাড়ি থেমে গেল। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে গাড়ির সামনে এগোচ্ছে না দেখে পর্দা সরিয়ে বাইরে তাকায়। তারা ডাকাতদের কবলে পড়েছে।
ডাকাতরা অনুপ্রভাকে দেখে নিজেদের লালসা সামলাতে পারেনি। ডাকাতরা মোট 12 জন ছিল। সবাই মিলে অনুপ্রভাকে ধর্ষণ করে। তাদের মাঝে দুজনকে অনুপ্রভা ভালোভাবে চিনত। একজন ছিল তাদের গ্রামের উকিল, যার সাথে বাবুলের ভালো সম্পর্ক ছিল, আর অপরজন ছিল তার রক্ষী। ভাগ্যক্রমে অনুপ্রভা বেঁচে ফিরে প্রায় মাসখানেক সময় লাগে সেরে উঠতে। তবে মানসিকভাবে অনুপ্রভা অসুস্থ হয়ে পড়েছিল। একদিন সেই উকিল, রক্ষী আর যারা সেদিন অনুপ্রভার সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিল, একের পর এক সবার নৃশংস লাশ পাওয়া যায়। তবে পাওয়া যায় না কোনো প্রমাণ। দিনটা ছিল 23শে মার্চ 1910 খ্রিস্টাব্দে, অনুপ্রভার জন্মদিন। অনুপ্রভার জন্য আলাদা একটি বাড়ি বা মহল তৈরি করেছিলেন বাবুল শিকদার। বাড়ির নাম ছিল অনুপ্রভা গৃহ। সেখানেই অনুপ্রভা তার দাসীদের নিয়ে থাকতেন। সেদিন তিনি আত্মহত্যা করেন তার গৃহে, তার কক্ষে। একটি ডায়েরিতে তিনি সব কিছু লিখে গিয়েছিলেন, আর তার হাতে ছিল একটি চিঠি, যেখানে লেখা ছিল, আমার মৃত্যুর পর এই অনুপ্রভা গৃহ বন্ধ থাকবে, কেউ যেন এই গৃহে প্রবেশ না করে। অনুপ্রভা সকলের কর্মফলের শাস্তি দেবে। মেয়ের কথা মতো সেদিনই এই গৃহে তালা লাগানো হয়, আর খোলা হয়নি। এই তো এই পর্যন্তই। এখন থামলো তেজন, মনোযোগ দিয়ে সবটা শুনছিল। তেজনের বিশ্বাস কেউ অনুপ্রভার নাম ব্যবহার করে এই খুনগুলো করছে, কিন্তু কে আর কেনই বা? তার মানে খুনগুলো অনুপ্রভা করেছে? আফিফ প্রশ্ন করে কাকনকে। কাকন ফিচেল হাসে। হয়তো বা হয়তো না। তেজন প্রশ্ন করে, মানলাম খুনগুলো অনুপ্রভা নামক আত্মা করেছে, কিন্তু তার কথা অনুযায়ী খারাপ মানুষদের শাস্তি দেবার কথা। তাহলে 7টা খুন কেন? আর এর আগে তো কোনো খুন হয়নি। অদ্ভুত না? কাকন শব্দ করে হাসলো। কাকন, অফিসার, কে কি পাপ করেছে সে তো বাইরে থেকে দেখা যায় না। আপনি বরং আগে খুন হওয়া ব্যক্তিগুলোর সম্পর্কে জানুন, তারপর না হয় খুনির পিছু নিয়ে, সে আত্মা হোক বা মানুষ। হ্যাঁ, তা তো অবশ্যই। তা অনুপ্রভা গৃহটা কোথায়? সিদ্ধুকটা বন্ধ করতে করতে বলে, বাড়ির পেছনে জঙ্গল পেরিয়ে। অবশ্য আগে জঙ্গল ছিল না। 100 বছরের বেশি সময় ধরে যাওয়া হয় না, খোলা হয় না বাড়ির গেট। তাই তো এমন সবুজের সৃষ্টি, পরিত্যক্ত অবস্থা। তেজন কাকনের দিকে তাকিয়ে বলে, বাইরেটা দেখার খুব ইচ্ছে যাচ্ছে। কাকন মৃদু হেসে বলল, বাইরে থেকে দেখতে পারেন, তবে এই গেট খুলবে না। আমরা কথার খেলাফ করি না। তেজন গম্ভীর কণ্ঠস্বরে বলল, একদিন না হয় বাইরে থেকে দেখব, আসছে। তেজন আর আফিফ চলে যায়। কাকন স্টোর রুমের দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। এই এলোমেলো জীবন আর ভালো লাগে না তার। কেউ এসে যদি গুছিয়ে দিত। আসবে না, কেউ আসবে না। তার অন্ধকার জীবনে কেউ আলো জ্বালাতে আসবে না, আর না সে চায় কাউকে তার এ জীবনে জড়াতে। আমি কেন অনুপ্রভা হলাম না? কেন অর্ধনামে আমি থেমে গেলাম? আমি কি দেখা পাবো না শান্তি নামক অনুভূতির? শীতের সন্ধ্যা, সন্ধ্যা বলে ভুল হবে, বলতে গেলে রাতের শুরু। বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে ধোয়া ওঠা চায়ের কাপে দিকে তাকিয়ে আছে তেজওয়ান। গভীর মনোযোগ দিয়ে দেখছে কিছু একটা। পরনে ধপধপে সাদা রঙের পাতলা লম্বা হাতার টি শার্ট। লোকটার কি শীত করে না? দেখে নিজে প্রশ্ন করলো আফিফ, নিজেই উত্তর খুঁজে নিল আবার। এমন দেহে শীত স্পর্শ করতে পারবে না। 6 প্যাকের কামাল, আমি এই জন্মগত রোগা। থাক ভাই, এমনিতেই ঘুম হারাম। সারের মতো বডি বানাতে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। মনে কথাগুলো ভাবলো চায়ের কাপের দিকে এইরকম মনোযোগ দিয়ে তাকিয়ে থাকার মানেটা কি বুঝতে পারলো না আফিফ। দক্ষিণা শীতল বাতাস স্পর্শ করছে তাদের। প্রায় ঘন্টাখানিক ধরে দাঁড়িয়ে আছে তারা। আফিফের বিরক্ত লাগলো। এমনিতেই চুপচাপ দাঁড়িয়ে আছে। তেজন মুখে একটি বাক্য পর্যন্ত নেই। এভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? আফিফ তার চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, স্যার এবার চলুন না, ভেতরে যাই, খুব শীত করছে। তেজন তার চায়ের কাপটা হাতে নিল। চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। আফিফের দিকে এক নজর তাকিয়ে বলল, তুমি যাও। আফিফের চায়ের কাপ ততক্ষণই খালি হয়ে গেছে। আফিফ কোনো কথা না বলে তার নিজের কক্ষে চলে গেল। তেজন তার হাতে থাকা কাপ বেলকুনি রেলিংয়ে রেখে আবার কিছু একটা ভাবতে লাগলো। নানা রকম প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এসবের উত্তর তাকে খুব তাড়াতাড়ি বের করতে হবে, খুব তাড়াতাড়ি।
ফোনের করা রিংটোন নিজের ভাবনা থেকে ফিরল তেজওয়ান ট্রাউজারের পকেটে হাতের মোবাইল বের করলো। স্ক্রিনে গোটা গোটা অক্ষরে একটি নাম ভেসে আছে, প্রিয়া চৌধুরী। বিরক্তিকর একটি নিঃশ্বাস ফেলল, ভাবলেও কলটি ধরবে না। সেই ভাবনায় মোবাইলটা পুনরায় পকেটে রেখে দিল। কলটা কেটে গেল, আবার বেজে উঠলো। একের পর এক কল করেই যাচ্ছে। এবার বিরক্তি নিয়ে কলটি রিসিভ করলো তেজওয়ান। কর্কশ গলায় বলল, সমস্যা কি? প্রিয়া হাসলো, কিছুটা আহ্লাদ নিয়ে বলল, আই মিস ইউ বেবি, অনেক বেশি মনে পড়ছিল তোমাকে। তেজওয়ান ফোনটা কান থেকে নামিয়ে ঠোঁট গোল করে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল, নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা মাত্র। ওপাশ থেকে প্রিয়া আবার বলতে শুরু করলো, কালকে কতবার কল করেছি, আজ সকালেও করেছি, কল কেন ধরো না? আমার চিন্তা হয় না বুঝি? আমি সারাদিন শুয়ে বসে কাটাই না প্রিয়া, আর আমাকে যখন তখন ফোন দেওয়া বন্ধ করো। প্রিয়া একটু তেজি কণ্ঠে বলল, শেষ তেজওয়ান, আমাদের সামনে বিয়ে হতে চলেছে, একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে আমাদের। তুমি সব সময় এভাবে কেন কথা বলো? একটা বছর ধরে এমন করছো, আমার কষ্ট হয় না বুঝি? কথাগুলো একটু নরম গলায় বলে প্রিয়া, বিয়ে কে করতে বলেছে? নিজে তো নিজের বাবাকে পাঠিয়েছিলে, তাই না? আমি তোমার প্রতি আগ্রহী নই, তোমার জন্য ভালো হবে বিয়েটা না করা। আর তুমি করো বা না করো, আমি কালকেই বাবাকে বলবো আমি তোমাকে বিয়ে করবো না। প্রিয়ার আগে ফুসছে, রেগে গর্জে উঠে বলল, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি ছেলে তো, তোমার কোনো সমস্যা নেই তো? অবশ্য আমি কি বলছি, থাকতেই পারে, না হলে আমি কত কি করলাম, এতে তোমার কোনো ফিলিংস কাজ করে না? এখনো সময় আছে, ভালো ডাক্তার দেখাও তেজওয়ান। আর কি বললে, বিয়েতে না করবে? সেটা আমিই করে দিচ্ছি। যে ছেলের পুরুষত্বে সমস্যা, সেই ছেলেকে আর যাই হোক ভালোবাসা যায় না। এক নাগারে কথাগুলো বলে কল কেটে দিল প্রিয়া। তেজওয়ানের চোয়ালে রাগে শক্ত হয়ে গেছে, এখনো মোবাইলটা কানে ধরে রেখেছে, ডান হাতটা মুষ্টিবদ্ধ। কিছুক্ষণ সময় নিল তেজওয়ান, তারপর হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারল মেঝেতে। মূর্তি চূর্ণ বিচূর্ণ রূপ ধারণ করল। দীর্ঘ একটা বছর ধরে এই মেয়ে নানা রকম ভাবে তাকে হারাস করছে। তেজওয়ানের ভাবতে কষ্ট হয়, একটা মেয়ে হয়ে এরকম ভাবে কিভাবে করতে পারে প্রিয়া? নিজেকে উন্মুক্ত ভাবে প্রকাশ পর্যন্ত করে প্রিয়া তেজওয়ানকে আকৃষ্ট করার জন্য। সত্যি বলতে তেজওয়ানের কোনো রকম অনুভূতি কাজ করতো না এই মেয়ের উপর, কিন্তু প্রিয়ার এইসব নোংরা কথা মানতেই পারছে না তেজওয়ান। প্রচন্ড রাগ হচ্ছে তার, মনে মনে নিজেই নিজেকে দোষ দিল। কেন অনুভূতি কাজ করেনি? আবার নিজেই বলল, কেন করবে? সে তো এই প্রিয়া নামক মেয়েটির মতো নোংরা মন মানসিকতার মানুষই নয়। তার পুরুষত্বের উপর আঙুল তোলা, তার অনুভূতি আছে, সেও আকৃষ্ট হয়েছিল। এই তো গত রাতে প্রবল বর্ষণে গা ভেজানো লতানো দেহ দৃষ্টির সামনে আসতেই অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠেছিল। উন্মুক্ত কোমরের কালো তিলটাকে একটিবার ছুঁয়ে দেখার প্রবণতা দেখা দিয়েছিল। বৃষ্টির পানিতে ভেজা চুলের ভাজে নাক ডুবিয়ে দেওয়ার ইচ্ছে জেগেছিল। শুধু ইচ্ছে জেগেছিল না, কোনো এক অদ্ভুত নেশা গ্রাস করে নিয়েছিল তাকে। নিঃশ্বাস আটকে আসছিল, অস্থিরতা, উত্তেজনা, নিজেকে পাগলের মতো মনে হচ্ছিল। ঘুম কেড়ে নিয়েছিল সেই রমণী। কে সেই রমণী? সত্যি নাকি মোহ? মেবি অনুপ্রভা। ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটল তেজওয়ানের। এই হাসিতে মুগ্ধতা নয়, বরং রহস্য। খাড় কাত করে অদ্ভুতভাবে হাসলো তেজওয়ান, জিহ্বা দিয়ে গাল ঠেলে খাড় কাত করে ভাকা হাসলো। বিড়বিড় করলাম, অর্কিড, ইয়েস ইউ আর মাই অর্কিড, আই এম ম্যাড অ্যাট ইউ, ইউর স্মেল ইজ সো গুড অর্কিড, মাই অর্কিড। অদ্ভুতভাবে আবারও হাসলো তেজওয়ান, বিড়বিড় করে বেশ কয়েকবার নাম জপল, অর্কিড অর্কিড অর্কিড। অশান্ত শহরে প্রেমের পহরে শান্ত পথে দেখা, দগ্ধ হৃদয়ে সন্ধি মেলাবো যদি দাও তুমি ধরা। রাত্রি প্রভাতী আলোকিত চাঁদ, অব্যক্ত কিছু কথা, এবার তুমি সামনে এলে বাসাবো প্রেমের খেয়া। ছাদের রেলিংয়ে পা ঝুলে বসে আছে জুবাই, মনের মাঝে জট পাকানোর ছন্দগুলো বের করছে। সে কি কবি হয়ে গেল? আনমনি হাসলে জুবাই। হাসিটা বেশি করে স্থায়ী হলো না। নারী কণ্ঠ কানে আসতেই পেছনে তাকায় সে। ভালো ছন্দ বলতে পারেন আপনি। জুবাই মৃদু হাসলো, আবার সামনের দিকে দৃষ্টি রাখলো। কাকন পাশে এসে দাঁড়ালো। এখানে বসে আছেন যে ডাক্তারবাবু, খাবেন না? খাওয়া দাওয়ার বিষয়টা না থাকলেই বোধ হয় ভালো হতো, তাহলে আপনাকে আর বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হতো না, তাই না? কথা
কাকার পিঠে জুবাইয়ের এমন কথা শুনে কাকুন কিছু না বুঝে ফিউচারে কুচকে নেয়। মানে? জুবাইয়ের সামনের দিকে দৃষ্টি রেখেই বলা, মানে তেমন কিছু না, এমনিতে তো সারাদিন আশেপাশে আছে। মানে তেমন কিছু না, এমনিতে তো সারাদিন আশেপাশে আসেন না, শুধু এই খাবার খাওয়ার জন্য ডাকতে আসেন। আমাকে যে আপনার বিরক্ত লাগে তা কিন্তু আমি জানি মিস, কিন্তু আমার কিছু করার নেই। আমি যে সেই কথা বলবো, সে আপনি বিরক্ত হন বা না হন। কথাগুলো বলে সামান্য হাসলো জুবাইর। হাসতে পারলো না কাকন। জুবাইয়ের বলা কথাগুলো তার বুকে তীরের মতো এসে বিঁধেছে। জুবাইরকে সে অপছন্দ বা বিরক্তিকর ভাবে না, বরং এই চঞ্চল ছেলেটাকে বেশ ভালো লাগে তার। কিন্তু এ ভালো লাগা কিসের জানা নেই তার, আর জানতেও চায় না। সে কারোর সাথে স্বাভাবিক হতে পারে না, হয়তো হতে চায় না। তাই তো জুবাইরের সাথে কিছুক্ষণ কথা বলা ইচ্ছে জাগলো নিজেকে আটকে দেয়। কখন ইচ্ছেটাকে বের হতে দিলেও কি কথা বলবে খুঁজেই পায় না। তাই তো নিয়ম করে 3 বেলা খাওয়ার জন্য ডাকতে আসে, অথচ ছেলেটা তাকে ভুল বুঝছিল। এখন চমকায়। কি ভাবছিল সে এইসব? না না না, এতটা ইচ্ছেকে ছাড় দেওয়া যাবে না, যাবে না। যার যা ইচ্ছে ভাবুক, তার কি? সে কেন কথা বলবে? কে হয় তার? কেউ না। এসব ভালো লাগা তার কাছে মূল্যহীন। এইসব অনুভূতিকে একটু প্রশ্রয় দিলে এরা উঠতে শুরু করে। এসব অনুভূতি তার জন্য না, তার জন্য না। কাকনের চোখে মুখে নেমে আসে গম্ভীরতা। আড়ালে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে অন্যদিকে মুখ করে বলল, খেতে আসুন। কাকন চলে যাওয়ার জন্য পা বাড়ায়, থেমে যায় জুবাইরের কথা শুনে। খাবো না, এটা নিয়ে যান। জুবাইরের দিকে তাকাতেই দেখে সে ট্রাউজারের পকেট থেকে একটি কাগজ বের করে তার দিকে এগিয়ে দিল। কাকন কৌতূহল নিয়ে কাগজটা হাতে নিয়ে দ্রুত ফাঁচ করলো। পড়াশোনা থেকে খাওয়া দাওয়া টাইম টু টাইম ছক করে দৌড়ে। কাকন হাসলাম। হাসিটা দেখলো না জুবাইর। অনেক আগেই মুখ ঘুরিয়ে নিয়েছে সে। কাকন কাগজটা ভাঁজ করে পেছন থেকে বলল, খেতে আসুন, আমি অপেক্ষা করছি। কাকন চলে গেল। জুবাইর দীর্ঘশ্বাস ফেলল। কি করছে সে? কেন জড়িয়ে ফেলছে এই মিথ্যে মায়ায়? এই অস্থিরতা আর মেনে নেওয়া যাচ্ছে না।